আমরা স্বচ্ছ বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা জবাবদিহিমূলক বাংলাদেশ দেখতে চাই। আমরা জানি এনবিআর মানুষের উপরে চেপে বসে, এখন এনবিআর উপরে কারা চেপে বসে আমাদের জানা নাই। এনবিআর তো রাষ্ট্র, এনবিআর তো সরকার। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি আমরা আলোচনা করেছিলাম বাজেট নিয়ে প্রত্যাশা, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ একটি কথা বলেছেন যে এনবিআরকে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়, যে এনবিআর এর কাছে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা বড় টার্গেট দেওয়া হচ্ছে সেটি আদায়ের ক্ষেত্রে আসলে সে চাপটা এসে কার উপর পড়ে? আলটিমেটলি দেশের মানুষ, ব্যবসায়ী? ধন্যবাদ জাহিদ ভাই। এখন তো মজিদ ভাই রিটায়ারমেন্টে আছেন, সেই কারণে কথাটা সরাসরি বলে ফেলেন। আমরা জানি এনবিআর মানুষের উপরে চেপে বসে, এখন এনবিআর উপরে কারা চেপে বসে আমাদের জানা নাই। এনবিআর তো রাষ্ট্র, এনবিআর তো সরকার। তো এখানে যেটা হচ্ছে আসলে আমাদের এনবিআর এর বা যারা এই বাজেট প্রণয়ন করেন এবং বাজেটের বছর শেষ হইলে এই বাজেটটা কেন ওনারা মানে আপ টু দ্য মার্ক বা কেন তারা এটাকে এই যে ঘাটতি বাজেট দেখাইলেন বা বাজেটটা পরিপূর্ণ করতে পারলেন না, তার কোনো ব্যাখ্যা কিন্তু তাদের দিতে হয় না। যেই কাজের কোনো জবাবদিহিতা নাই সেই কাজ করার মতো সহজ কাজ কিন্তু আর কিছু নাই। আপনি বাজেটের ঘোষণা করে দেবেন, এরপরে বাজেট কি হইলো কি না হইলো, আমি কোথায় করলাম কোথায় পারলাম না, কেন পারলাম না, কি কারণে করলাম না, এইগুলো কোনো জবাবদিহিতা নাই। আমরা বারবার বলেছি, বহুবার বলেছি যে একটা জবাবদিহিতা আমাদের প্রত্যেকের আছে, অতএব জাতীয় রাজস্ব বোর্ডের একটা জবাবদিহিতা থাকুক। এখানে মজিদ ভাই আছেন, আমাদের লিডার, উনি এফডিসির সভাপতির দায়িত্ব পালন করেছেন, ওনারা কিন্তু টোটাল বাজেট সম্বন্ধে জানেন। আমি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি, আনোয়ার ভাই দীর্ঘ সময় পরিচালকের দায়িত্ব পালন করেছেন। আমাদের কাছে যেটা মনে হচ্ছে এনবিআর এর মূল বিষয়টা হচ্ছে বাজেটে যে আমার কাজ আমি করি, তোমাদের একটু জিগায় করি, আর কিছুই না। হ্যাঁ, আপনি দেখবেন বাকি কাজগুলো আমরা এনবিআর এর সঙ্গে বসতেছি, পালা বদল করে মিটিং করছি, এগুলো হচ্ছে এক ধরনের রুটিন ওয়ার্ক। হ্যাঁ, বিভিন্ন সমিতির স্টেক হোল্ডাররা যাচ্ছেন, ওনারা চিঠি দিচ্ছেন, ওখানে কখনো এনবিআর চেয়ারম্যান থাকেন, কখনো থাকেন না, অথবা থাকলেও উনি অন্যদিকে মনোনিবেশ করেন। যে যা বলতেছি আমরা খুব বলে টলে আসলাম। এরপরে দেখা গেলো ফেডারেশনের মাধ্যমে একটা বড় হোটেল সোনারগাঁ অথবা সেরাটন অথবা একটা প্রেস্টিজিয়াস জায়গায় বিশাল একটা আমরা মানে একটা সভা করে আমরা সেগুলো উপস্থাপন করি। তার মধ্যে 5%ও কিন্তু যখন বাজেটটা পাস হয়, আমরা যখন কথা বলছি, আমার ধারণা ততক্ষণে কিন্তু বাজেট চলে গেছে প্রেসে। আমরা যখন কথা বলি এগুলো যখন ফেডারেশন বা ব্যবসায়ীরা যখন মানে আনুষ্ঠানিকভাবে সবাই মিলে কথা বলি, তখন কিন্তু বাজেট চলে যায় প্রেসে, ওখানে ছাপানো হয়। এখন এরকম একটা পরিস্থিতিতে আমাদের বাজেট নিয়ে খুব বড় ধরনের কিছু মানে আমার অন্তত মানে প্রত্যাশার জায়গা কমে আসছে। আপনি বাজেট হচ্ছে পিক এন্ড চুজ, আপনি কোনটাকে বাড়াবেন, কোনটাকে কমাবেন, কোনটাকে কি করবেন, এইটা ওনারাই সিদ্ধান্ত নেন। এবং আপনি দেখবেন যে ম্যাক্সিমাম সময় বড় ব্যবসায়ী যারা, তাদের খুব বেশি সমস্যা হয় না, কারণ তারা এক ধরনের বোঝাপড়ার মধ্য দিয়ে তারা কিন্তু বাজেটটাকে তৈরি করে ফেলেন। হ্যাঁ, এবং এটা ওনারা যারা বাজেটের সঙ্গে যুক্ত থাকেন তারাও মনে করেন যে বড় বড় ব্যবসায়ী কারা আছে, কিভাবে তাদের সঙ্গে কথা বলা যায়, কি করলে তাদের সুবিধাটা বাড়ানো যায়, এইগুলো ওনারা চিন্তা করেন। বাট ছোট ব্যবসায়ী যারা, ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী যারা, মানে বাংলাদেশের মূল বিষয়টা হচ্ছে কি আপনি জানেন যে মানে একটা দেশের ব্যাকবোন কিন্তু অর্থনীতির হচ্ছে এসএমই খাত। আমাদের এসএমই খাতটা কিন্তু এখন নাই, মানে যে অবস্থা হয়েছে এখন অলরেডি এসএমই খাত কিন্তু হসপিটালে চলে গেছে। কারণ এইটা কখন শেষ হবে আমি জানি না। আপনি যদি ভাবে খেয়াল করেন, এখন 14% ইন্টারেস্ট দিচ্ছে এসএমই খাতে, প্লাস আবার বলা হচ্ছে এসএমই খাতে যারা ব্যবসা করেন, এসএমই যাদের লোন আছে তাদের কাছে 1% টাকা কেটে নিয়ে যাবে সুপারভিশন চার্জ হিসাবে। মানে কথাগুলো খেয়াল করেন, আপনি আমার সুদ নিয়ে যাচ্ছেন, আপনি হিডেন চার্জগুলো নিয়ে যাচ্ছেন, এবং ব্যাংক আপনি প্রতিদিনই মোবাইলটা খুলে দেখবেন আজকে 300 টাকা নাই, 700 টাকা নাই, 1500 টাকা নাই, 2000 টাকা নাই, এগুলো কেটে নিয়ে যাচ্ছে। এখন ধরেন ব্যাংকের যে হিসাব, সেই হিসাব তো আপনি দেখেন যে প্রতি বছরই দেখবেন ব্যাংকের হিসাব, যে বিভিন্ন ব্যাংকগুলো দেখাবেন যে প্রত্যেকে প্রফিট দেখাচ্ছে, ব্যাংকের টাকা নাই। আমরা শুনছি অর্থনীতিবিদরা বলছেন, বিদগ্ধজনরা বলছেন যে ব্যাংকের টাকা নাই, দেশের টাকা বাইরে চলে গেছে। কিন্তু ব্যাংক যখন বছর শেষে হিসাব দেয় তখন দেখা গেলো প্রত্যেকেরই বেতন বোনাস বাড়ে। বাংলাদেশে একটা ব্যাংকে আপনি যদি যান, গিয়ে দেখবেন যে সেখানে বাথরুম পর্যন্ত এসির বাতাসে ঠান্ডা হয়ে আছে। এইগুলো কার টাকা যাচ্ছে? বাংলাদেশ একমাত্র দেশ, এখানে বাংলাদেশে আপনার ব্যাংকের মালিক হওয়া যায়। পৃথিবীতে ব্যাংকের মালিক কোনো মানে মালিক হওয়ার কোনো সুযোগ নাই। মালিক হয় যারা এখানে টাকা রাখেন এবং যারা সরকার, এই দুই পক্ষ হচ্ছে ব্যাংকের মালিক। কিন্তু বাংলাদেশে ব্যাংকের মালিক হয়েছেন, এবং আপনি দেখেছেন যে উনি এই ব্যাংকের মালিক হয়ে অন্য ব্যাংক থেকে টাকা নিচ্ছেন, ওই ব্যাংক অন্য ব্যাংকের, এদের মধ্যে একটা নেক্সাস গড়ে উঠছে। এবং এই নেক্সাস গড়ে ওঠার মধ্য দিয়ে দেখবেন যে ব্যাংকগুলো আজকে তলানিতে চলে গেছে। এখন যে দেশে ব্যাংকের অবস্থা খারাপ, যেই দেশে আপনার আমাদের রাজস্ব আদায়ের অবস্থা খারাপ, দেখেন আমরা গত 7-8 বছর যাবত বলছি দেশটা কিন্তু আমাদের
এটা মুক্তিযুদ্ধের অর্জন দেশ, কিন্তু আমরা সবাই চাই, মাননীয় প্রধানমন্ত্রী সহ চান যে দেশটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত উনি চেষ্টাও করছেন। কিন্তু লাভটা কি? লাভ হচ্ছে এটুকু, আমরা বারবার বলছি যে এফডি মেশিন দেন। যদি আপনি খুচরা পর্যায়ে এফডি মেশিন দিতে পারতেন, তাইলে এই যে এখানে যে রাজস্ব বোর্ডকে বলা হয়েছে 5,55,000 কোটি টাকা তাদের আহরণ করা খুব বেশি কষ্ট হতো না। কিন্তু এই এফডি মেশিন নিয়ে এনবিআর যে কাজ গত 7-8-10 বছর যাবৎ করছে, এটা মানে এটা ইতিহাসের মতো হয়ে থাকবে। যদি একটা বই লিখতে পারতাম আমি, তাইলে হয়তো আমি বুঝাইতে পারতাম মানুষকে যে এনবিআর কোন কোন জায়গায় আমাদের সঙ্গে এই কাজগুলো করছে। এখন দেখেন, আমরা বারবার বলছি যে আমাদেরকে এফডি মেশিন দেন। আজকে গত 10 বছরও তারা এফডি মেশিন তারা দিতে পারলেন না। এখন তারা একটা জেনিস্কিন নামে একটা কোম্পানির সঙ্গে ওনারা চুক্তি করেছেন। ওনারা ঢাকা এবং চিটাগাংয়ে ওনারা মেশিন দেবেন এবং এখান থেকে যে টাকা আরোহণ করবেন, রাজস্ব আদায় হবে, সেখান থেকে 0.52% নিয়ে যাবে ঢাকা থেকে, আর চট্টগ্রাম থেকে নিয়ে যাবে 0.53%। আমরা বললাম একটা কাজ করেন, যেহেতু আমরা এন্ড ইউজারের কাছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা এন্ড ইউজারের কাছে বিক্রি করে, এই টাকাটা, এই যে বছর শেষে ওনারা 300, 400, 500, 1000 কোটি টাকা নিয়ে যাচ্ছে, এই টাকাটা অন্তত যারা এই এফডি মেশিনটি চালাবেন, এই যে আমার দোকানে একটা জায়গা, আমি জায়গাটা তো কিনেছি, এই জায়গাটার মালিক তো আমি, এখানে তো আমার পণ্য থাকার কথা, সেখানে আমার একটা মেশিন থাকছে, সেই মেশিনটা আমি পয়সা দিয়ে কিনলাম, আমার এখানে বিদ্যুৎ লাগবে, এখানে আমার একটা কর্মচারী লাগবে, এটার জন্য আমার একটা বাড়তি এফোর্ট দিতে হবে। আমরা বললাম ঠিক আছে, এক কাজ করেন, এটা আমাদেরকে অন্তত এই 0.52% আমাদের দিয়ে দেন, আমাদের ব্যবসার অন্তত সেটা পাক। অর্থাৎ আমি তো কিছুই পাচ্ছি না, আমার খাতা কলম বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছু আমাকে কিন্তু পে করতে হচ্ছে। ওনারা আমাদেরকে দিলেন না। এখন দিলেন না মানে যখন ওনারা এজেন্সির সঙ্গে ওনারা করলেন, কন্ট্রাক্ট করলেন, এফবিসিসিআই জানে না, আমরা দোকান মালিক সমিতি আমরা জানি না। অর্থাৎ এইগুলো হয় কি, আপনার এখানে এক ধরনের তুগলুগি অবস্থা চলে। এখানে আমাদের এগুলো কথা আমরা বলবো, কথা বলার শেষে কিন্তু কাজের কাজ কিছু হবে না। এখানে মজিদ ভাই আছেন, উনি দীর্ঘ সময় সোনামার সাথে এনবিআর কাজ করেছেন, কিন্তু এখন উনি যেভাবে কথা বলেন, এনবিআর চেয়ারম্যান থাকা অবস্থায় সেভাবে ওনারা কথা বলেন না। তখন এক ধরনের আগ্রাসী ভাব থাকে যে আমরা ব্যবসায়ীরা হচ্ছে এই দেশের, মানে আমরা ভ্যাট চুরি করছি, আমরা ইনকাম ট্যাক্স চুরি করছি, কিন্তু হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে দেশ থেকে, সেইটা কিন্তু থেকে কেউ দেখভাল করছে না। আমরা একটা বিরতি নিতে চাই। যতক্ষণ পর্যন্ত না আমরা এগুলো শেষ করতে না পারি এবং আমরা বিশ্বাস করতে চাই, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রযন্ত্রের স্টিয়ারিংয়ে আছেন, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো নিরসন হওয়া দরকার। আমরা স্বচ্ছ বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা জবাবদিহিমূলক বাংলাদেশ দেখতে চাই।